জেরুসালেম দেশ সম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 বছরের মধ্যে জুলাইয়ের সব হত্যার বিচার শেষ করা হবে জানালেন চিফ প্রসিকিউটর। ঢাকা আলিয়া মাদ্রাসা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল শিবির দফায় দফায় সংঘর্ষ। আমরা আজকে আলোচনার মূল বিষয় ঠিক করেছি, ক্যাম্পাসে অস্থিরতা কেন, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে দুজন ছাত্র নেতা রয়েছেন। আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন শেখ তানভীর বারী হামিম, আহ্বায়ক কবি জসিমউদ্দিন হল ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শেখ তানভীর বারী হামিম, আপনার কাছে আমি আসি। আমরা লক্ষ্য করেছি যে গতকাল রাতেরই তো ঘটনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা দেখেছি ছাত্রদল শিবিরের একটি সংঘাতময় পরিস্থিতি। এরপরে আজকে এসে আমরা দেখলাম যে সেটি প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখান থেকে ঢাকা আলিয়া মাদ্রাসা, সেখানে রণক্ষেত্র পরিণত হয়ে গেলে এরপর ঢাকা কলেজে সেটি ছড়িয়ে পড়লো। এই সংঘাত বা সংঘর্ষ কেন, মানে কি কারণে আসলে হঠাৎ করে কি এমন হলো যে ক্যাম্পাসগুলো অস্থির হয়ে উঠতে? ধন্যবাদ আপনাকে। আপনি বললেন যে গতকালকে রাতে থেকে সূত্রপাত হয়েছে আজকে পর্যন্ত যা কিছু হয়েছে, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রদলের উপর হামলা করেছে, সেই বিষয়টি আপনি তুলে ধরেছেন। কিন্তু আমার পার্সোনাল রিডিং যে এই বিষয়টি শুরু হয়েছে শিবির বা জামাত, তাদের যে বিভিন্ন অপকর্ম আপনি দেখছেন, যে তাদের একজন এমপি যিনি একজন নারীকে, একজন বালিকা বলা যায়, তাকে চাকরির প্রলোভন দেখিয়ে তার সাথে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করিয়েছে। তার কয়েকদিন পর আপনি দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে, সেখানে দেখা গেল যে সেই হল ছাত্র সংসদে এজিএস, যে ওই হলের শিবির নেতা, তার রুমে দুজন সমকামীকে ওই হলের শিক্ষার্থীরা অনৈতিক কর্মকাণ্ড করাকালীন সময়ে হাতে নাতে ধরলেন। এবং আপনি দেখুন যে এই বিষয় কিন্তু তদন্ত চলছিল আপনার শহীদুল্লাহ হলে। তো এই তদন্তের সময় আপনি যখন তদন্ত চলছে, এই সম্পূর্ণ বিষয়টাকে আড়াল করতে ছাত্র শিবির প্রথম সংঘাত তৈরি করলো শহীদুল্লাহ হলে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করে, এবং সেখানে তারা একটি সংঘাতে জড়িয়ে পড়লো যাতে এই তদন্তটি, কারণ তারা জানে যে এটি প্রমাণ রয়েছে, হাতে নাতে ধরা পড়েছে, সমগ্র দেশবাসী দেখেছে, তদন্তের যে বিচার বা রেজাল্ট সেটা তাদের বিপক্ষে যাবে, সেখান থেকে তারা শুরু করলেন। এবং একের পর যে এক অপকর্ম, সেগুলো ঢাকতে তারা শুরু করলেন গতকাল রাতে। শিবির ততক্ষণ পর্যন্ত সুশীল থাকে, ততক্ষণ পর্যন্ত যেখানে তাদের সাংগঠনিক অবস্থা শক্তিশালী না হয়। গতকালকে রাতে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমেই ছাত্রদলের উপর হামলা করলেন, এবং সেখানে আপনারা দেখবেন হামলার পরে সেখানে শিবির নেতা বলছে ছাত্রদল 2 মিনিট টিকতে পারেনি, লাইভে এসে বলছে। এবং তারপরেই দেখবেন গতকাল রাতে ঢাকা 17-র একজন জামাতের এমপি প্রার্থী ছিলেন, যিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন যে আমি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বলে, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন এবং শিবির যে ছাত্রদলের উপর হামলা করলো সেই ছাত্রলীগীয় কায়দায় তিনি সেটাকে উল্লাস করলেন এবং বললেন যে এভাবেই শিবির সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে সার্বভৌমত্ব বজায় রাখবে। অর্থাৎ তারা কিন্তু এগুলোকে লেজিটিমাইজ করছে। বেগম রোকেয়া কি তারা সাংগঠনিকভাবে শক্তিশালী? আমার তো মনে হচ্ছে যে তারা শক্তিশালী বলে তারা এখানে তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। তারা সেখানে আপনার জামাতের যে এমপি প্রার্থী তিনি বললেন যে এটা এইভাবেই সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ তারা কিন্তু বিষয়টিকে লেজিটিমাইজ করলেন। এবং তারপরেই শুরু হলো আজকে সকালবেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় উস্কানি না, আপনি শোনেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা ভাবলো যে এইখানেও আমরা সেই একই কায়দায় তারা শুরু করলো কালকে রাতের মতন। যখনই শুরু করলো সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতৃবৃন্দ প্রতিহত করেছে। এরপর কিন্তু একের পর এক ক্যাম্পাসে তারা অস্থিতিশীল করতে যাচ্ছে। কেননা তারা আগে আপনি দেখেছেন যে হাসিনা যখন বিভিন্ন সময় গুম খুন করতেন, তিনি টপিক ঘোরাতে আরেকটি অপকর্ম করতেন, অর্থাৎ একটি অপকর্ম করে থাকতে আরেকটি অপকর্ম করতেন, ঠিক একই কাদায়। এই ছাত্র শিবির তো শিখেছে এগুলো ছাত্রলীগের কাছ থেকে, তারা বিভিন্ন দিন হলে ছাত্রলীগের সাথে ছিলেন। তারা সেই একই কায়দায় একটি অপকর্ম ঢাকতে, অর্থাৎ তাদের যে অনৈতিক অপকর্মগুলো রয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে হয়েছে, যেটা সাতক্ষীরার এমপি করেছে, সব বিভিন্ন জায়গায় জামাত এমপিরা করছে, জামাত নেতারা করছে, সেটিকে ঢাকতে তারা একইভাবে আবার এই যে ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করছে। ধন্যবাদ। আমি জনাব রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক, ইসলামী ছাত্র শিবির, আপনার কাছে আমি আসি। মানে জনাব তানভীর বারী হামিমের কথা অনুযায়ী যে উস্কানি প্রথমে শিবির দিয়েছিল, কথাটি কি সঠিক কিনা একটু বলবেন? আরেকটি বিষয় হচ্ছে যে অপকর্ম ঢাকতেই ছাত্রলীগের সাথে একসময় মিশেছিলেন ছাত্র শিবির, এখন তারা এই ধরনের হামলার ঘটনায় জড়িয়েছেন, এমনটি কিনা আসলে? জি, আপনাকে ধন্যবাদ। ছাত্র শিবির, আমরা গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা জুলাই প্রদর্শনী ছিল। তো জুলাই প্রদর্শনীতে একটা প্রদর্শনী ছিল এরকম যে হাসিনার বিচারিক হত্যাকাণ্ড বিগত সময়গুলোতে জামাতে শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাদের বিচারিক হত্যাকাণ্ড, তাদের ছবি এবং বিচার সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সাক্ষী গুম করে ফেলা, সাক্ষ্য আইন পরিবর্তন করা,
এই বিষয়গুলো এটি নিয়ে বেগম রোকেয়াতে ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এইটা নিয়ে মূলত ছাত্রদল আপত্তি করেছে যে সেখানে কথিত রাজাকারের ছবি টানানো হয়েছে, কিন্তু বিষয়টি ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে, যে আওয়ামী লীগের যেই বিচারিক হত্যাকাণ্ড সেইটা। এরপর তারা প্রথমত এসে আমাদের যে প্রোগ্রাম স্থল সেখানে এসে এটা খুলে ফেলার চেষ্টা করে, প্রক্টর সহ আসে, সেখানে ছাত্র শিবির স্বাভাবিকভাবেই এটা খুলতে দিবে না। এরপর তারা পুরো রংপুর থেকে যুবদল ছাত্রদল সবাই মিলে এসে ক্যাম্পাসে ঢোকে। আপনি দেখবেন যে একটা প্রোগ্রামটা কার, শিবিরের প্রোগ্রাম না ছাত্রদলের প্রোগ্রাম? শিবিরের প্রোগ্রামে ছাত্রদলের কাজ কি? শিবির হামিম যে বলল যে শিবির ছাত্রদলকে হামলা করেছে, প্রোগ্রামটা যদি ছাত্রদলের হতো তাহলে তার কথার কিছুটা লেজিটিমেসি পাওয়া যেত, কিন্তু প্রোগ্রামটা হচ্ছে শিবিরের প্রোগ্রামের ছাত্রদলের কাজটা কি? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রাত 9টা 10টা 11টা পর্যন্ত যখন বহিরাগত এনে ক্যাম্পাসে হামলা করে বসলো, তখন স্বাভাবিকভাবে ছাত্র শিবির এটা জবাব দিয়েছে। এর মধ্যে কেউ ক্যামেরার সামনে এই ধরনের কথা বলেছে। আজকে সকালের ঘটনা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ ইউনিভার্সিটির গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে সেখানে যে আলোচনা সভা, সেখানে হচ্ছে আবাসন সংকট নিরসন এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা। এটা দীর্ঘদিন ধরে ছাত্রদলের বাধায় শত কোটি টাকার এই প্রজেক্ট আটকে আছে। তো ইনকিলাব মঞ্চের কিছু নেতাকর্মী, সেখানকার শিক্ষার্থীরা, তারা কিছু ব্যানার ফেস্টুন নিয়ে ওই প্রোগ্রাম স্থলে যাচ্ছিল। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা সবার প্রথমে এসে বাধা দেয়, তারপর হচ্ছে প্রক্টর অফিসের লোকজন এসে বাধা দেয়। সেখান থেকে শুরু করে যখন এখানে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ, ওই সময়টায় বিশ্ববিদ্যালয়ের জকসুর যে ভিপি রিয়াজুল ইসলাম, যিনি জিএস বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিবিরের আব্দুল আলী মারিফ, তারা সহ সেখানে আসে। তখন ছাত্রদলের যে জবির সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব হিমেল, তারপর শামসুল আরিফিন, তারা সহ এসে এদের উপর হামলা করে এবং এরপরে যা হয়েছে সেটা পুরো বাংলাদেশ দেখেছে। তারপর আপনি দেখবেন যে এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা আলিয়াতে যারা হলে থাকে, ছাত্রদল হলে যে শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিয়ে হলে তালা মেরে দিছে। অনেকগুলো মিডিয়া আসছে, ছবি ভিডিও সহ আসছে। একটা হলে কেন তালা মারতে হবে? ছাত্রদলের হলে কাজ কি? হলে যদি ছাত্রদলের লোকজন থাকে তাহলে তো তালা মারার প্রয়োজন হয় না। হলে যদি মানে বহিরাগত না আসে তাহলে হলে আসলে তালা মারার প্রয়োজনটা কি? থার্ড, আপনি দেখবেন যে যখন সেখানেও তারা প্রতিহত হইল, সেখানেও যখন প্রতিরোধের মুখে পড়লো, তারপর এসে সেখানে মহানগর দক্ষিণ যুবদল, তারপর হচ্ছে স্বেচ্ছাসেবক দল, সবাইকে নিয়ে এসে বিএনপির নয়ন, যে সবাই তাকে চিনে, দক্ষিণের সদস্য সচিব নয়নকে দিয়ে এসে সেখানে হামলা করলো, হেলমেট পরে হামলা করলো এবং এটাকে সেলিব্রেট করলো, উল্লাস করলো। মানে এটা কি আসলে ডেমোক্রেসি? আপনি বেগম রোকেয়া হামলা করে যদি আপনাকে প্রতিহত করা হয়, আপনি বলবেন আপনাকে পিটাইছে। আপনি জগন্নাথে হামলা করে ভিপিজিএসকে মেরে রক্তাক্ত করে ক্যাম্পাস থেকে বের করে দিবেন, এরপরে আপনি আবার বলবেন শিবির হামলা করেছে। আপনি ঢাকা আলিয়ার হলে যে হামলা করে আপনি বলবেন ঢাকা আলিয়া তো আপনার উপর হামলা হয়েছে। এখন প্রত্যেকটা ঘটনায়, তারপর হসপিটালে যে কারা হামলা করেছে, ন্যাশনাল হসপিটাল, যেটা হসপিটালে যে এখন পর্যন্ত প্রত্যেকটা মিডিয়া হামলা কি শুধু ছাত্রদলই করেছে? আমি যে কয়টা ঘটনা বলেছি এর একটা ঘটনাও উনি যদি দেখাইতে পারে যে ছাত্রদল বাদে অন্য কেউ ছিল, তাহলে আমি আমার কথা উইথড্র করে নেব। হসপিটালে যে আপনি বলবেন, আপনি অবশ্যই বলবেন, আমি শেষ করি। হসপিটালে যে এইভাবে হামলা করা, নির্লজ্জ হামলা করা, মাত্র 2 বছর আগে ছাত্রলীগ জুলাই অভ্যুত্থানের সূচনাটা এইভাবে হয়েছিল। তারপর আমরা দেখি এই ধরনের হসপিটালে হামলা করা, শিশুদের মেরে ফেলা, মানুষকে মারা, এটা ইসরায়েলি বাহিনী করে থাকে, হামাসের গাজায়, নানান জায়গায় তারা এটা করে থাকে। এই যে ছাত্রদল হসপিটালে পর্যন্ত হামলা করতে যে ঢাকা আলিয়ার প্রিন্সিপালকে পর্যন্ত আহত করলো, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ ইউনিভার্সিটির টিচার বেলাল স্যারকে, তাকে পর্যন্ত অবরুদ্ধ করলো। এই ঘটনাগুলো আসলে কি ব্যাখ্যা? এর কোন ঘটনাটায় ছাত্র শিবির জড়িত? এর কোন ঘটনাটায় কোন শিক্ষককে অবরুদ্ধ করার ব্যাপারে, কোন প্রিন্সিপালকে মারার ব্যাপারে ছাত্র শিবির জড়িত? এটা আশা করি হামিম জবাব দেবে। জি, সব হামলা ছাত্রদল করেছে এমন অভিযোগ, আসলে আপনি কি বলবেন? না, আমার তো খুবই খারাপ লাগছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাত্র 2 বছর পেরোতে আজকে 4ই আগস্ট, এই সময় আমাদের আলোচনা করতে হচ্ছে ক্যাম্পাসগুলো আবার সেই ছাত্রলীগ যে কায়দায় ছাত্র রাজনীতির নামে একটি অপরাজনীতি চলমান রেখেছিল, সেই জায়গায় আমরা আবার পর্যবসিত হচ্ছি। আজকে এখানে আমাদের কেন আসতে হবে, এটি একটি প্রশ্ন। কেন আপনারা গতকালকে রাতে প্রথম আপনারা যখন এইগুলোকে লেজিটিমাইজ করলেন, আজকেও বলছে বারবার নাকি ছাত্রদল হামলা করেছে। তাই ছাত্রদল যদি হামলা করে, আমি একটা ছবি দেখাই যে এটা আমাদের আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তার নাম সানাউল্লাহ, তার পিঠে দেখুন। এটা কি জামাতের হুড়পড়ির চুম্বন নাকি মারের দৃশ্য, আমি জানতে চাই। তার অবস্থা দেখুন। উনি বললেন যে আলিয়া মাদ্রাসার
প্রিন্সিপালকে মারধর করেছে, এটি করেছে শিবির, সেখানে ছাত্রদল নেতারা তাকে হসপিটালে নিয়ে গিয়েছেন। এটি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ছবি। যেভাবে আরিফকে মারতে মারতে এবার ক্যাম্পাস থেকে বের করছেন সেভাবে আমি বলি আপনার এরপরে কি হলো, এই যে গণবিশ্ববিদ্যালয়ের যে এজিএস আছে সামিউল, সে ফেসবুকে তার ভেরিফাইড আইডি থেকে স্ট্যাটাস দিল যে জামাত শিবিরের যে আমাদের যে রক কাটার ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটি দু একটি না করলে ছাত্রদল বা বিএনপি ঠান্ডা হবে না। অর্থাৎ এই যে এই ধরনের কথোপকথন বা এই ধরনের এই যে প্রত্যেকটি ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলা, এইগুলা নিয়ে তর্ক বিতর্ক অভাব অভিযোগ একে অপরকে দিলে কিন্তু সমাধান হবে না। আমার কথা হচ্ছে আপনারা কেন ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে যাচ্ছেন? এখানে আপনাদের স্বার্থ কি? ছাত্রদল তো বিএনপি একটি সহযোগী সংগঠন, একই আদর্শে আমরা রাজনীতি করি। যেহেতু আমাদের সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছে, আমরা চাই যে আমাদের সরকার স্মুথভাবে জনগণের যে দায়িত্ব পেয়েছে সেই ম্যান্ডেটগুলো পূরণ করুক, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। এখানে তো ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে আমাদের কোনো লাভ নেই। কিন্তু সেই পুরনো রাজনৈতিক চর্চা, যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে বিরোধী মতকে দমন করত, তারা কিন্তু এই যে এই ধরনের যে প্রশিক্ষণগুলো আমার মনে হয় যে ছাত্রলীগের মাঝে ছিল বলে তারা পেয়েছে। নতুবা এইভাবে বেধড়কভাবে নির্মমভাবে একজন শিক্ষার্থীকে কীভাবে তারা পেটায়? আমরা এই 5ই আগস্টের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর কেন এখনো শিক্ষার্থীরা একে অপরকে হামলা করবে? আমরা তো সকলে একে অপরের ভাই, একে অপরের সহপাঠী, কেন আজকে আমাদের এই দিকে যেতে হবে? জি, এই প্রশ্নটি আমি রাখতে চাই রেজাউল করিম শাকিল আপনার কাছে, যে আসলে আমরা দেখি যে 24-এর আন্দোলনে কিন্তু এই ছাত্ররাই একসাথে আন্দোলন করেছে, এখন আবার এর মধ্যে বিভক্তি, এবং তিনি কয়েকটি উস্কানির কথা বললেন, যে রক কাটার কথা বললেন, এবং ঢাকা 17 আসনের একজন জামাত ইসলামের প্রার্থী তিনিও ফেসবুকে এসে তিনি উল্লাসের কথা বললেন। এগুলি কি উস্কানি কিনা? আরো একটা উদাহরণ দিই, যে গতকালকে রাতে অস্ত্র হাতে লালমনিরহাট 3-এর এমপি প্রার্থী জামাতের, তার নাম হারুনা রশিদ, তাকে অস্ত্র হাতে সেখানে জামাত শিবিরের নেতা কর্মীদের মাঝে দেখা গেছে। কিন্তু একজন এমপি প্রার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে আপনার হামলা হলো সেখানে। জি, কি বলবেন? আচ্ছা, ছাত্র শিবির জুলাই বিপ্লবের পর 5টা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়, 5টা ক্যাম্পাসে ছাত্র শিবির জয়লাভ করে। আমার প্রশ্ন হলো, কয়টা ক্যাম্পাসে ছাত্র শিবির বিজয়ের পর হল দখল করেছে? কয়টা ক্যাম্পাসে ক্যাম্পাস দখল করেছে? গেস্টরুম গণরুম রাজনীতি কয়টা ক্যাম্পাসে চালু করেছে? মানে তারা যেটা বলেন, তারা যে সম্পূর্ণ হাওয়ার উপর ভেসে কথাগুলো বলেন, করেছে একটা হলেও করে নাই, একটা মানে কোনো একটা ক্যাম্পাসও করে নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আইলেটে গণরুম করতে গেছে, গেস্টরুম করাতে যায়, সেখানে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েছে। আমার কাছে প্রমাণ আছে, দেখাবো? হ্যাঁ, প্রমাণ দেখান, লাইভে দেখাবো, লাইভে দেখান, আমি চাই অবশ্যই। সেখানে ডাকসুর ভিপিকে তারা সেখানে লাঞ্ছিত করেছে। আচ্ছা, দেখান, এটা প্রমাণ দেখান। বরং আপনি অবাক হবেন যে আমি একটু আপনাকে বলি, আপনি আবার বলেন। আমি শেষ করি, আপনি আপনার সময় বলেন। 6ই আগস্ট বা 7ই আগস্ট আমি যখন হলে গেলাম, আমি হলে রানিং শিক্ষার্থী, যখন হলে উঠতে গেলাম সেখানে সাধারণ শিক্ষার্থীর বেশে আজকে যারা শিবির নেতা তারা আমাকে বললেন আপনি হলে উঠতে পারবেন না। আমি বললাম কেন উঠতে পারবো না? তারা বলে যে আপনি তো এতদিন ছিলেন না, এখন নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, ভাইবা দিতে হবে, তারপর উঠবেন। তখন আমি বলছিলাম তারা মনে হয় আসলে সাধারণ শিক্ষার্থী, একটি নতুন বাংলাদেশ গণ অভ্যুত্থান হলো, আমি তাদের এই কমেন্টকে রেসপেক্ট করে আমি করলাম কি আবার অ্যাপ্লিকেশন করলাম, আবার ভাইবা দিলাম। এইভাবে আমার 3 মাস কেটে গেল উঠতে। অথচ হলে উঠে দেখি এরাই সেই শিবির নেতা যারা এতদিন হলে থেকেছে, হলে আগে ছিল বলে। তাহলে হলগুলো কারা দখল করলো? আর আপনি আইলেটের উদাহরণ দিলেন, আপনি বললেন প্রমাণ দিবেন, লাইভ চলছে, প্রমাণ দেন দেখি। অবশ্যই প্রমাণ দিব। আপনারা সেখানে আইলেটে গেস্টরুম গণরুম চালু করতে গেছে, সেখানে শিক্ষার্থীরা প্রতিরোধ করেছে, ডাকসুর নেতৃবৃন্দ গিয়েছে, সেখানে মিডিয়ার নিউজ হয়েছে, অনেকগুলো মিডিয়ার প্রমাণ সহ দেখাবো। সেকেন্ড হচ্ছে ওনারা বলছেন বিশ্ববিদ্যালয়ে ওনারা বলছেন যে এগুলো ছাত্রলীগের কাছ থেকে শেখা। ছাত্রলীগের কাছ থেকে যদি শেখা হয়, আমরা দেখব 2013 সালে বিশ্বজিৎ হত্যাকাণ্ড ঠিক ওই এলাকায়, যেখানে জগন্নাথ ইউনিভার্সিটি যে এলাকায়, সেখানেই তাকে শিবির বলে মেরে একটা হিন্দু ছেলেকে মেরেছে। আজকে কি করেছে ছাত্রদল? আজকে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশের কোর্টের একজন আইনজীবী, তাকে ধরে মারা হচ্ছে এবং বলতেছে আপনি শিবির, আপনি জামাত। সে বলতেছে ভাই আমি আইনজীবী। দায়িত্ব আপনাদের, কমিটিগুলো প্রকাশ করেন না কেন? কে জামাতকে শিবির বলবে কিভাবে? কমিটি প্রকাশ তাই বলে একজন আইনজীবী পেটাবেন না? আইনজীবীকে পেটানোকে আমি তো বৈধতা দিচ্ছি না। আপনাদের কারণেই তো যে আমাদের কারণে আইনজীবীকে পেটানো হয়েছে। মানে রাস্তায়। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজের ঘটনায়, সেখানে একজন পথচারী রাস্তা পার হচ্ছে, মুরব্বী মানুষ, দেখেন ছবি, পিটায় মানে বলতেছে আপনি জামাত, এখানে আসছেন কেন? মানে রাস্তাঘাটে মানুষজন থাকবে, মানুষজন চলাচল করবে, সেটাকে পর্যন্ত বলা হচ্ছে জামাত শিবির। তারপর আজকে বিকেলবেলা বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে এই উস্কানিটি আসলে কোথা থেকে আসলো? উনি যে অভিযোগটি করছেন যে আপনাদের পক্ষ থেকে উস্কানি দেওয়া হয়েছে, আপনাদের একজন এমপি প্রার্থী উস্কানি দিয়েছেন, অস্ত্র নিয়ে একজন এমপি বেগম রোকেয়ার সামনে গিয়েছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। জামাতের কোনো এমপি
কোথাও অস্ত্র নিয়ে যাবে আর বাংলাদেশ তোলপাড় হবে না, অবশ্যই তোলপাড় হয়েছে। এই যে এটা অবিশ্বাস্য ঘটনা। লালমনিরহাট 3 আসনে জামায়াতের এমপি আমি প্রার্থী আপনাকে হারুন দেখাচ্ছি, রশিদ আমি আপনাকে দেখাচ্ছি, অস্ত্র হাতে কালকে নেতৃত্ব দিচ্ছে, এটা পুরো সোশ্যাল আমি মিডিয়ায় আপনাকে দেখাচ্ছি। নিউজ হয়েছে। আজকে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আমি অন্তত 10টা 20টা অস্ত্রের একদম দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি হাতে ছাত্রদলের লোকজন, যুব দলের লোকজন রাস্তা থেকে ভাড়া করে নেওয়া যাওয়া টোকাই নানান জায়গা থেকে নিয়ে এখন পর্যন্ত সেখানে স্লোগান দিচ্ছে ছাত্র, মানে কোনটা উস্কানি? আজকে এখন বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে, এখনো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে কয়েক হাজার বহিরাগত নিয়ে যে রামদা, প্রকাশ্যে রামদা, ছুরি, চাপাতি এগুলো নিয়ে সেখানে মিছিল করছে ছাত্র শিবির। কোথাও কিন্তু দেখা যাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না। আমি দেখাবো? আপনি তো আগে আজকে কথা কম বলি, আমি দেখাচ্ছি। তাহলে আপনি তো কিছুই দেখাতে পারছেন না, খালি বলছেন দেখাবো। আপনারা কি দেখাবেন সেটা আমরা সাতক্ষীরা 4-এ দেখেছি, আপনারা কি দেখাবেন? সেটা ওই যে শহীদুল্লাহ হলরুমে দেখেছি। আপনারা কি? আমরা একটু বিরতি থেকে এসে তারপর আমরা দেখতে চাই রেজাউল করিম শাকিল, তিনি হয়তো তার প্রমাণ দেখাবেন। এই যে আছে, আপনি যদি দেখান, এই যে দেখেন, এই ব্যাগে ভরে অস্ত্র নিয়ে যাচ্ছে, এই ব্যাগে অস্ত্র, এই দেখেন হাতে অস্ত্র। ঠিক আছে, আমরা বিরতি থেকে এসে নিশ্চয়ই আমরা দেখব। প্রিয় দর্শক, যেটা স্যার আমি দেখাচ্ছি, আমাকে একটু 5 সেকেন্ড দিবেন একটু। যেটা স্যার দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রেজাউল করিম শাকিল আপনার কাছেই আসছি। আসলে এই অস্থিরতার শেষ হবে তো দ্রুত? দেখেন, অস্থিরতার শেষ খুব সহজেই হবে যদি তারেক রহমান ছাত্রদলকে বলে দেয় যে তোমরা হামলা করো না, হামলা বন্ধ করে দাও। কারণ আপনি একটা ক্যাম্পাসে হামলা করবেন, স্বাভাবিকভাবে সেখানে আপনাকে এটার জবাব আপনাকে নিতে হবে। আপনি বেগম রোকেয়ায় হামলা করবেন, আপনি জগন্নাথে হামলা করবেন, আপনি ঢাকা লিয়ে হামলা করবেন, আপনি ঢাকা কলেজে হামলা করবেন, আপনি নানান জায়গায় উস্কানি দিবেন, তারপর সেলিব্রেট করবেন, এরপরে আপনি ইভেন টকশোতে এসে পর্যন্ত জাস্টিফাই করবেন যে বেগম রোকেয়া আপনারা উল্লাস করছেন বলে আমরা এখানে হামলা করছি। এই ধরনের, আপনি মাত্রই বলছেন একটু আগে, এই ধরনের নগ্ন উল্লাস, এটা আমরা 5 আগস্টের পর থেকে বারবার দেখে আসছি। আমরা দেখছি ঢাকা পলিটেকনিকে হামলা করেছে, আমরা দেখেছি কবি নজরুল, তারপর হচ্ছে কাদের মোল্লা কলেজ, এই কলেজগুলোর মধ্যে ছাত্রদল মারামারি লাগিয়ে দিয়েছে। তারপর আমরা দেখছি ডাকসু নেতৃবৃন্দের উপরে আপনার হচ্ছে শাহবাগ থানায় প্রকাশ্য মিডিয়ার সামনে হামলা করেছে, এবং সেই হামলায় ঢাকা ইউনিভার্সিটির যে সাংবাদিক সমিতির 6 জন সদস্য সহ অনেককে পিটায় আহত করছে। এখন আপনি যখন বারংবার এই ধরনের ঘটনা ঘটাইতে থাকবেন, আপনি যদি মনে করেন কোনো ক্যাম্পাসে হামলা করে আমার কর্মীর পায়ের গোড়া লেখা কাটা বন্ধ করে দেন, আপনি যদি গাইবান্ধায় হামলা করে আমার কর্মী সাইফুল্লাহর হত্যা করা বন্ধ করে দেন, আপনি যদি বেগম রোকেয়ায় হামলা করা বন্ধ করে দেন, আপনি যদি জগন্নাথে হামলা করা বন্ধ করে দেন। কি হয়েছে? হ্যাঁ হয়েছে। কবে? সিটি কলেজের এই ঘটনা সারা দেশ জেনেছে, প্রত্যেকটা মিডিয়া নিউজ করেছে। আমি নিজে আমার কাছে ফ্যাক্ট চেকিং আছে, আমি দেখাবো আপনাদের। সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফ্যাক্ট চেকিং করে সেটা প্রমাণিত হয়েছে যে সেখানে যে ছাত্রদলের এমএস গণি কলেজের সদস্য সচিব, সে নিজে এই হামলা করেছে, তার হাতে ছাত্রদলের, মানে আমি এখন কিছুই জানি না। এটাই হচ্ছে মজার বিষয়, যেটা সারা দেশের মানুষ জানে, যেটা প্রত্যেকটা মিডিয়ায় আসছে। আমি নিজে ছাত্র কল্যাণ সম্পাদক হিসাবে আমাদের সেই, ওর নাম হচ্ছে আশরাফুল, চট্টগ্রাম থেকে সিটি কলেজ থেকে ওকে নিয়ে এসে ঢাকায় 1 মাস আইসিইউতে রেখে তারপর পরবর্তীতে আরেকটা হসপিটালে নিয়ে সেখান থেকে রিসেন্টলি তাকে রিলিজ দিয়ে চট্টগ্রাম পাঠানো হয়েছে। প্রতিদিন আপডেট দিয়েছি, আর হামিম জানে না। এখন আপনি যদি এই কাজগুলো বন্ধ করে দেন, তাহলে অতি সত্বর পরিস্থিতির উন্নতি হবে। আর যদি ছাত্রদল মনে করে যে আমরা এগুলো লাগাইয়ে রাখবো, আমরা এই ধরনের হামলা চালাইতেই থাকবো, তাহলে আমার মনে হয় না যে মানে এই ধরনের অরাজক পরিস্থিতি থেকে আমরা শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছি। জি, কি বলবেন শেখ তানভীর বারী হামিম, অস্থিরতা আসলে কি শেষ হচ্ছে? অস্থিরতা শেষ হচ্ছে কিনা শান্ত ক্যাম্পাস দেখব, আমার মনে হয় অস্থিরতা তখনই, মানে শেষ তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু অস্থিরতা তখনই শেষ হবে যখন জামাতের এমপিরা কাউকে চাকরির প্রলোভন দেখিয়ে অনৈতিক কর্মকাণ্ড করবে না। এই অস্থিরতা তখন শেষ হবে যখন বিভিন্ন হলগুলোতে জামাতা শিবিরের নেতারা মুখে বলবে সমকামিতা নিষিদ্ধ চাই, কিন্তু সমকামিতার মতন অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড করবে। অবশ্যই ভুয়া বিষয়। যে দুইজন আজকে ঢাকা পোস্ট সহ অনেকগুলো পত্রিকা এই নিউজ হয়েছে যে দুইজনকে জোরপূর্বক ওই ভিডিও নেওয়া হয়েছে, জোরপূর্বক এজেস যখন রয়েছিল না তখন জোরপূর্বক এই ভিডিও নিয়ে, এবং 27 তারিখের ভিডিও নিয়ে 3 তারিখে এটা পাবলিশ করেছে। দেখছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, কিন্তু আমি অন ক্যামেরায় বলছি, ঢাকা পোস্ট, তারপর হচ্ছে অনেকগুলো মিডিয়া এটা নিউজ করেছে আজকে, আপনি জানেন না সেটা? এটা ওই আমার দেশে করতে পারে, আর আমার দেশ করে নাই, ঢাকা পোস্ট করেছে। ঢাকা পোস্ট কারা চালায় সেটা আপনি ভালো করে জানেন। আমাদের দেশের নামে বিভিন্ন ফটোকার্ড বানায়, আপনারা এগুলো, এটা কোনো ফটোকার্ড না, এটা
কোনো ফটোকার্ড না। আরে ভাই এরকম কিছু হয়নি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি জানি না, আমি রেগুলার শহীদুল্লাহ হলের এই ঘটনা বানোয়াট, এটা আজকে অনেকগুলো পত্রিকায় নিউজ হয়েছে, আপনি জানেন না? এরপর আপনারা না জানো ওই যে ঠিক সাতক্ষীরা সেম ঘটনা, এমপির ঘটনা ঠিক সেম ঘটনা, বুঝছি ওই ঘটনা বানোয়াট না, বানোয়াট হচ্ছে আপনাদের যে প্রতিমন্ত্রী ফরহাদ, সেই ঘটনা জানার পরেও আমাদের এমপিকে আমির জামাত বহিষ্কার করেছে। আপনারা প্রতিমন্ত্রীর ব্যাপারে কিভাবে পদক্ষেপ নিয়েছেন? প্রতিমন্ত্রী কি হয়েছে? যে প্রতিমন্ত্রীর অনৈতিক ভিডিও ভাইরাল হয়েছে। কোথায় কোথায় মানে? এরকম কিছু আমি দেখি। হামিম জানে না এখন, মানে এটাই হচ্ছে মজা। এটা এখন হামিম কিছুক্ষণ পর বলবে আমরা শাহবাগ থানা হামলা করিনি, হামিম কিছুক্ষণ পর বলবে গাইবান্ধায় শিবির কর্মীকে হত্যা করা হয়নি। আমি আপনাদের এই ধরনের জাস্টিফিকেশন দেখলে আমার মনে পড়ে ওই ছাত্র সংঘের কথা। ৭১-এ আপনারা যেমন অন্যায় এই যে দেশের বিরুদ্ধে গেছেন, যা এগুলো জাস্টিফিকেশন করেছেন, পরবর্তীতে এরকম আমার মনে হয় যে আপনারা বারবার আমরা কোনো জাস্টিফিকেশন করবেন, এটা ঠিক না। আমাদের একজন এমপির ব্যাপারে কথা উঠেছে তো, তদন্ত করে জামাত তাকে বহিষ্কার করেছে। আপনারা করেছেন, আপনি বলেন আপনারা বহিষ্কার করেছেন, আপনাদের কোন এমপির মন্ত্রীর ব্যাপারে বহিষ্কার করেছেন? এরকম কিছু হয়নি, আমি কথা বলতে দেন তো। আমার মনে হয় অস্থিরতা তখনই কমবে যখন তারা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রিত করতে পারবে। কেননা তাদের নেতাকর্মী এতটা বেপরোয়া হয়ে উঠেছে যে তারা একটা অন্যায় ঢাকতে যে আরেকটা অন্যায় করছে, ওই অন্যায় ঢাকতে যে আবার বড় একটু অন্যায় করছে। এইভাবে কিন্তু একের পর এক অন্যায় করে বারবার পার পাওয়া যাবে না। আপনি মুখে বলবেন এক, করবেন আর এক, এইভাবে করলে কিন্তু আপনি দেখুন বাংলাদেশের মানুষ চায় শান্তি। আমরা বাংলাদেশের যারা নাগরিক রয়েছি বা ক্যাম্পাসের শিক্ষার্থীরা রয়েছে, আমরা চাই ক্যাম্পাসে লেখাপড়ার যে সুস্থ সুন্দর পরিবেশ চলমান রয়েছে সেটা যেন অব্যাহত থাকে, যেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা একটি শুধু সার্টিফিকেটই না, যেন দেশের জন্য কিছু করতে পারে, দেশের বিভিন্ন পারপাস তারা সার্ভ করতে পারে, দেশকে সার্ভ করতে পারে তাদের লেখাপড়ার মাধ্যমে। কিন্তু বারবার এই যে আমরা দেখেছি এগুলো গত 17 বছর চলেছে, এর পূর্বেও এক সময় চলেছে, এইসবের কারণে কিন্তু পরিবেশ সংসদ কর্তৃক ছাত্র শিবির বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল। এই একটি কারণে তারা বারবার সংঘাত করবে, কিন্তু তারা আবার জাস্টিফিকেশন করবে। আমার মনে হয় এখন আবার সেই সময় এসেছে যখন সকল ছাত্র সংগঠন মিলে এই যে এই ধরনের সন্ত্রাসী ছাত্র সংগঠন একটা ছাত্রলীগ, সেটা ইন্ডিয়া চলে গিয়েছে, এবং এদেরকেও আপনার আবার এই পরিবেশ সংসদকে কার্যকর করে ছাত্র শিবিরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা অব্যাহত রাখলে আবার নিষিদ্ধ করা প্রয়োজন। আমরা কি কালকে থেকে ক্যাম্পাসগুলো শান্ত দেখব? আমরা তো, আমি বারবার বলছি যে দেখুন, ছাত্রদল এতদিন যে রাজনীতি করেছে, যে তারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায়, তারা চায় যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্রের জন্য বা রাষ্ট্রের মানুষের দায়িত্ব পাক, সেটা বিএনপি পেয়েছে। আমরা এখন চাই বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, কিভাবে ফ্যামিলি কার্ডটা প্রপারলি প্রত্যেক মানুষের যে নারী প্রধানরা রয়েছে তাদের কাছে পৌঁছানো যায়, কিভাবে ফার্মার্স কার্ড দিয়ে কৃষকের উন্নতি করা যায়, কিভাবে দেশের প্রাকৃতিক পরিবেশকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, দেশের কিভাবে দেশকে বিশ্বের মানচিত্রে আরো সামনে এগিয়ে নেওয়া যায়, আমরা সেইগুলো নিয়ে ভাবছি। আমরা কেন কোথায় ক্যাম্পাসে সংঘাত করতে যাব, মানে কি কারণে যাব? আমি চাই যে প্রত্যেকটি ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের উচিত দায়িত্বশীল হওয়া, দায়িত্বশীল আচরণ করা, যেন শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বলতে ভয় না পায়। ছাত্রলীগ যে রাজনীতি করে গিয়েছে, শিক্ষার্থীরা কিন্তু ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগের রাজনীতিকে এখন সিমিলারিটি দেখে, ভয় পায়। কিন্তু আমরা চাচ্ছিলাম এই ভয়টা কাটিয়ে আমরা কিন্তু শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছিলাম, শিক্ষার্থীরা খুব ওয়েল অ্যাকসেপ্ট করছিল আমাদেরকে। কিন্তু আবার এই শিবির আর ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করছে, যার পরিণাম ভালো হবে বলে আমার মনে হয় না, বরং বাংলাদেশকে এটি পিছিয়ে দেবে। এই জন্য আমি চাই এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাস, আজকে 4ই আগস্ট, যে আমরা সকল ছাত্র সংগঠন মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই ক্যাম্পাসে যেন আর ভালোভাবে শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়, শিক্ষার্থীরা যেন তাদের মৌলিক অধিকার, তাদের শিক্ষার্থী অধিকার যেগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে পারে, এগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জি, আমি একটু আবারও যেতে চাই রেজাউল করিম শাকিল, ছাত্র রাজনীতি কি পূর্ণ ধারায় ফিরবে আবারও, মানে যে পরিস্থিতি আমরা দেখছি? আমি এটা মানে এটা তো আপনারা কি দায়িত্বশীল আচরণ করবেন কিনা ছাত্র শিবিরের পক্ষ? আমি আমার কমেন্টটা করতে পারি যে আমরা তো সেটা চাই না। আমরা তো চেয়েছিলাম 5ই আগস্টের পর একটা গুণগত পরিবর্তন হবে ছাত্র রাজনীতির, এবং আমরা এটা প্রমাণও রেখেছিলাম। 5টা ক্যাম্পাসে যখন শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছে, আমরা কোনো ক্যাম্পাসে গেস্ট রুম গণরুম চালু করি নাই, আমরা কোনো ক্যাম্পাসে হল দখলের রাজনীতি করি নাই, আমরা কোনো ক্যাম্পাসে ক্যান্টিনে ফাও খাওয়ার রাজনীতি শুরু করি নাই। মানে বাংলাদেশে এই যে গেস্ট রুম, গণরুম, তারপর হচ্ছে হল দখল, এই ব্যাপারগুলো 1991 নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার পর ছাত্রদল শুরু করেছিল। এখন যখন ছাত্র শিবির 5টা ক্যাম্পাসে বিজয়ী হয়েছে, শিক্ষার্থীরা যখন শান্তিতে আছে, হল দখল নাই, হলে ফাও খাওয়া নাই, ভাইয়ের পিছনে স্লোগান দিতে হয় না, সবাই নিরাপদে থাকতে পারে, ঘুমাইতে পারে, একাডেমিক রেসিডেন্সিয়াল এরিয়াতে কোনো সমস্যা নাই, তখন পুনর্বার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা, বারংবার উস্কানি দেওয়া, ছাত্র শিবির যেন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়, এবং এই সংঘর্ষের মাধ্যমে মানে ছাত্রদলের প্রবলেমটা হয়ে গেছে আসলে ছাত্র শিবির কেন জড়াবে আসলে? না, আমরা তো জড়াতে চাচ্ছি না, আমরা জড়াচ্ছিও না। দেখেন আজকে তাহলে এই সংঘাতটা কার সাথে? আমরা যদি জড়াতাম
প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের যে পরিমাণ জনশক্তি সহ আমাদের লোকজন আছে, আমরা যদি জড়াতাম, ছাত্রদল কোনো ক্যাম্পাসে হামলা করে পার পেয়ে যেতে পারতো না। কমিটি দেন 5 সদস্যের এত জনশক্তি দেখেন যে আমরা প্রকাশ যদি করতে পারেন না। আমরা যদি মানে কোনো ক্যাম্পাসে মনে করেন আমরা দখল করতে চাইতাম, প্রত্যেকটা ক্যাম্পাস দখল করার শক্তি সামর্থ্য আমাদের ছিল, কিন্তু কোনো ক্যাম্পাস 5 আগস্টের পর আজ পর্যন্ত আমরা দখল করি। এই ধরনের কথা আসবে কেন? আপনি একটা ছাত্র নেতা, আপনি একটা ছাত্র সংগঠন, আপনি কিন্তু কেন দখল করতে যাবেন? এটা কেমন কথা? ছাত্রদল এটা আসতেছে এই কারণেই যে ছাত্রদল মূলত কর্মী সংকটে ভুগতেছে। না, যদি গেস্ট রুম বানানো না থাকে, এটা কি উস্কানি কিনা যে না আপনি যেটা না বলছেন? এটা উস্কানি না, এটা রিয়েলিটি। দখল যদি হল দখল না করা যায়, যদি গেস্ট রুম বানানো না করা যায়, একজনকে যদি দাসত্বের বিনিময়ে হলে সিট নিশ্চিত করা না যায়, তাহলে ছাত্রদল কর্মী পাবে কোত্থেকে? দেখেন, ছাত্রদল আপনি- কোন ফর্মুলায় কর্মী তুলতে হয়? এই ধরনের কথা বলে আমি নিজে হলে formula ছিলাম, আপনারা দেড় বছর। কোন এই ধরনের কথা বলে ছাত্র ঢাকা শিবির বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী দেখেন এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপমান করেন না। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কর্মী সংকটে ভোগার কারণে ইচ্ছাকৃতভাবে এই পরিকল্পিত আমাদের এত সংবাদগুলো লাগানোর কর্মী চেষ্টা সংকট, ঢাকা করতেছে। বিশ্ববিদ্যালয়ের 250 সদস্যের কমিটি, আর আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের 7 তারপর সদস্যের এখন কমিটি। আমি উত্তরগুলো নিব। শেখ তানভীর বারী হামিম, আমি একটু বিরতি থেকে ফিরে এসেছি। ছাত্রদল দাঁড়াতে পারবে না, ছাত্র শিবির যদি চায়, সে উত্তর আপনি দিবেন নিশ্চয়ই একটু বিরতি থেকে। প্রিয় দর্শক, জেরুসালেম দেশ সাম্প্রতিক নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। শেখ তানভীর বারী হামিম, আপনার কাছে প্রশ্ন। আপনাকে রেজাউল করিম শাকিল বলছেন যে ছাত্রদল দাঁড়াতে পারবে না, তারা যদি চায়। আসলে কি তাই? ছাত্রদল বিগত 17 বছর শত গুম খুন, অন্যায় হামলা, মামলাকে ফেস করে দাঁড়িয়ে থাকা ছাত্র সংগঠন। ছাত্রদল সেই ছাত্র সংগঠন যারা এই ফ্যাসিবাদী আমলে টকশোগুলোতে যে বলতো হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, যারা রাজপথে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি ন্যায্য দাবিতে শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর সেটি হিসেবে রূপান্তরিত হয়েছিল। অনেক সময় ফ্যাসিবাদ যখন ছিল তখন যারা সাধারণ শিক্ষার্থী তারা অনেক সময় ভয়ে কথা বলতে পারতো না, কিন্তু তাদের পক্ষের সব থেকে প্রিয় কণ্ঠস্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এমন একটি ছাত্র সংগঠনকে গত 17 বছর যারা হাসিনার মতন ফ্যাসিবাদকে চোখে চোখ রেখে কথা বলেছেন, তাদেরকে দাঁড়াতে দেবে না কারা? যারা গত 17 বছর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যারা গত 17 বছর আওয়ামী লীগের ভিতর গুপ্তভাবে মিলেমিশে ছিল, যারা বিভিন্ন হলগুলোতে ছাত্রলীগ যখন অন্যায়ভাবে গণরুম করেছে, গেস্ট রুম করেছে, নির্যাতন করেছে, তারা সেখানে সেটাকে সমর্থন দিয়েছে এবং অনেক সময় সেই গণরুম গেস্ট রুমে নিজেরা অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছে। সেই ছাত্র সংগঠনের মুখে যদি এগুলো শোনা লাগে আমাদের হাসি আসে। আমরা কিছু এই ধরনের কোনো কথা বলতে চাই না, কেননা তারা দাঁড়াতে দিবে না। একটা ছাত্র সংগঠন আমরা কেন করি? সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের জন্য, সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলো আমরা জাতির সামনে, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর সামনে তুলে ধরার জন্য, যাতে একটি যৌক্তিক সমাধান আমরা পাই, যেন শিক্ষার্থীদের যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধান আমরা করতে পারি। এইখানে আমরা তো ক্ষমতা দেখাতে আসিনি, ক্ষমতার দাপট যদি দেখান, আমরা তো ক্ষমতার কোনো এখানে দাপট দেখাতে আসিনি। সংঘর্ষ কেন, রণক্ষেত্র? এখন আমি ধরেন আমি এখানে আছি, আপনি আমাকে মারবেন, আমি কি বসে বসে মার খাবো? আপনি আমাকে অন্যায়ভাবে মারবেন, আমি কি বসে বসে মার খাবো? আমি নিজেকে আপনার সেভ করবো না? তারা তো বলছে তারা নাকি মারে না। তারা মারে কি মারে না এটা গতকালকে রাতে সারা বাংলাদেশের জনগণ দেখেছে। তারা মারে কি মারে না এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা দেখছে। সুতরাং এই ধরনের মিথ্যাচার করলে হয় কি, তারা মুখে বলে তারা ইসলামিক রাজনৈতিক দল, কিন্তু তারা যখন এই ধরনের মিথ্যাচার করে তখন কিন্তু ইসলাম সম্পর্কে মানুষ বিব্রত হয়। যারা রেগুলার প্র্যাকটিসিং মুসলিম তারা বিব্রত হয় যে তারা বলছে ইসলামিক রাজনৈতিক দল, ইসলামী মূল্যবোধ বিশ্বাসী, তারা কিভাবে এরকম মিথ্যাচার করছে, তারা কিভাবে অন্যায্যকে যৌক্তিকতা দিচ্ছে। এতে কি হয়, তখন কিন্তু আমি প্রায় সময় একটি কথা বলি যে জামাত এবং শিবির এরা ইসলামী রাজনৈতিক দল এই কথা বলে ইসলামকে অবমাননা করছে। এদের বিরুদ্ধে এই জন্য মামলা হওয়া প্রয়োজন, এটা আমি প্রায় বলে থাকি। কেননা তারা মুখে বলে ইসলাম, কিন্তু কাজে সকল ইসলামিক যে কার্যক্রম রয়েছে সে কাজগুলো তারা করছে। এই জন্য আমি বলি যে ওনারা দাঁড়াতে দিলে দাঁড়াতে পারবো কি পারবো না সেটার প্রত্যুত্তর তো আমরা দেখাচ্ছি। আমরা গত 17 বছর থেকেছি রাজপথে এবং এখনো আমরা আছি প্রকাশ্যে। উনি বললেন কর্মী সংকট বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এতই কর্মী সংকট উনার ভাষ্য মতে যে আমাদের 250 সদস্যের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে শিবিরের 5 সদস্যের কমিটি না 7 সদস্যের কমিটি। তাহলে তারা কি এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করছে? আর যদি গুপ্ত অবস্থায় রাজনীতি করে তারা স্বীকার করুক তারা এখনো গুপ্তভাবে রয়েছে। জি, রেজাউল করিম শাকিল, যে বিষয়টি বলছেন যে গুপ্ত অবস্থায় কি শিবির রাজনীতি করছে কিনা এখনো? আমি একটু একটা বিষয় একটু ক্লিয়ার করি। আমি একটু আগে এটা বলিনি যে ছাত্রদল দাঁড়াতে পারবে না, আমি বলেছি ছাত্রদল কর্মী সংকটে ভুগছে।
ওনারা যখন বলেন টকশোতে এসে বিভিন্ন বক্তব্যে যে বিগত 17 বছর ওনারা অনেক কিছু করে ফেলেছেন, শিবির ছিল না কোথাও, আমরা ছিলাম না, মানে তখন মানে খুবই হাসি আসে। কারণ হলো যারা একটা বালুর ট্রাক সরাইতে পারে না তাদের মুখে বড় বড় কথাগুলো মানায় না। না না, বালির ট্রাক 17 বছর ধরে আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করি না ভাই, আমি ভাই। আপনার সঙ্গে ডিস্টার্ব করি নাই। 2013 সালের 29 ডিসেম্বর বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচিতে ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের মনসুর শহীদ হয়েছে, ছাত্রদলের কাউকে পাওয়া যায়নি। বেগম জিয়া বালুর ট্রাক সরায়া বেগম জিয়া বাসা থেকে পর্যন্ত বের হতে পারে নাই। আমি আপনাকে দেখাচ্ছি 2013 সালের ডিসেম্বর মাসের 19 তারিখের প্রথম আলোর নিউজ। কর্মসূচি ঘোষণা করে বিএনপি, পালন করে জামাত শিবির। আজকে এটা আমরা ফেসবুকে দিয়েছি, দেখতে পারেন চাইলে। এরপর হচ্ছে আরেকটা বিষয় উনি একটু আগে বললেন যে আমরা এরকম দমভুক্তি করছি। দমভুক্তি কারা করছে? ডেলি ক্যাম্পাসের নিউজ। ভিসিকে ছাত্রদলের নেতা বলতেছেন জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে। ভাই ক্যাম্পাস কি ওনাদের কাছে বর্গা দিছে কেউ? মানে বাংলাদেশটা কি এখন তারেক রহমানের পৈতৃক সম্পত্তি আর ক্যাম্পাসগুলো ছাত্রদলের পৈতৃক সম্পত্তি, যে তারেক রহমান জেতার সাথে সাথে ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকতে হবে? আরেকটা বিষয় হচ্ছে উনি মানে শুরুতে বারবার অস্বীকার করছিলেন যে শহীদুল্লাহ হলের ঘটনা মানে মানে এখনো পর্যন্ত অ্যালিগেশন দিয়ে যাচ্ছেন যেন ওদের উপর হামলা করাটা জাস্টিফাই করা যায়। কালের কণ্ঠের নিউজ, আজকের দিনের নিউজ, যে শহীদুল্লাহ হলের সেই কাণ্ড জোর করে ভিডিওটা এগুলো এই মিথ্যা ফটোকার্ড পাইছেন, এটা মোটেই মিথ্যা, এটা মিথ্যা ফটোকার্ড না, এটা মিথ্যা ফটোকার্ড না, কালের কণ্ঠের নিউজ, এটা মিথ্যা ফটোকার্ড না। দেখান ইয়েস, দেখেন আপনারা যদি এটা মিথ্যা ফটোকার্ড না, এটা যদি মিথ্যা ফটোকার্ড হয়, এটা যদি মিথ্যা ফটোকার্ড হয়, আমি কখনোই নিউজ এটা মিথ্যা ফটোকার্ড যদি হয় আমি প্রকাশ্যে ক্ষমা চাইবো। ঠিক আছে, আপনি ক্ষমা চাইবেন এটা যদি মিথ্যা ফটোকার্ড না হয়? আমি তো বললাম না, বলেন ক্লেম করলাম যে এটা শুধু কালের কণ্ঠ না, এটা আজকে সমকাল নিউজ করেছে, ইত্তেফাক নিউজ করেছে। এটা যদি কালের কণ্ঠ, এই লোগোটা কালের কিন্তু কণ্ঠের কালের লোগো তো কণ্ঠ এটা না, এটা কালের কণ্ঠ। এটা কোথায় কালের? এটা কালবেলা, এটা কালবেলার নিউজ, কালবেলার। আপনারা এইসব ফটোকার্ডে নো, এটা কালবেলার নিউজ, আপনি দেখেন এগুলো করেন না। এটা ইত্তেফাক নিউজ করেছে এটা। তারপর হচ্ছে আমি আপনার সাথে ঝগড়া অনেকগুলো করতে চাই না, পত্রিকা কিন্তু এটা আপনারা এই জিনিসটা নিউজ করেছে। মিসইনফরমেশন, তারপর ডিসইনফরমেশন, আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। উনি বারবার বলতেছেন আইলেটে ওনারা গেস্ট রুম ম্যানার শেখানোর নামে গেস্ট রুম করতে যান নাই। আমরা অফিশিয়ালি ছাত্র শিবিরের উপর হামলা হয়েছে, আমরা অফিশিয়ালি এটা প্রতিবাদ জানাইছি। সেখানে যখন ছাত্রদল সেখানে গেস্ট রুম করাচ্ছিল ম্যানার শেখানোর নামে, বিপি সেখানে গেছেন, লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। ধরেন এই যে অফিশিয়াল ডকুমেন্ট, অফিশিয়াল স্টেটমেন্ট, এটা কোনো ফটোকার্ড না, অফিশিয়াল স্টেটমেন্ট। সেখানে স্পষ্টভাবে এটা হচ্ছে 5 মে 2026 এর আমাদের, এটা কাদের অফিশিয়াল স্টেটমেন্ট? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের বিবৃতি। শিবিরের আইলেটে তারা যে গণরুম গেস্ট রুম চালু করতে চেয়েছে ম্যানার শেখানোর নামে, এটা প্রতিবাদে। দেখেন আপনি যখন একের পর এক মিথ্যাচার করবেন, আপনি যখন মানে 2013 সাল বলেন, 15 সাল বলেন, 18 সাল বলেন, আপনি কর্মসূচি ঘোষণা করবেন, আপনার নেত্রী কর্মসূচি ঘোষণা করবে, আর সেই কর্মসূচি জামাত শিবিরকে পালন করে আসতে হয়। এরপরে এসে যখন এই বড় বড় কথাগুলো বলেন, আচ্ছা আপনাদের জন্য যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করতেন আর উনার ভাষ্যমতে বা পত্রিকায় একটি রিপোর্ট দেখাচ্ছেন যে জামাত শিবির সেটি পালন করত, এটা প্রথম আলোর রিপোর্ট, তাহলে এটা প্রথম আলোর রিপোর্ট, কতজন বিএনপি নেতাকর্মী গুম খুন হয়েছে আর কতজন জামাত শিবির নেতাকর্মী গুম খুন হয়েছে? আসুন স্ট্যাটিস্টিক দেখান। তাহলে কারা কর্মসূচি পালন করতো? আপনারা যদি কর্মসূচি পালন করে থাকেন তাহলে গুম খুন আর হত্যার শিকার হতো আপনার বিএনপি নেতাকর্মী কেন? বিএনপি নেতা কথা বলেন, শুনেন দেশের মানুষ বিএনপি নেতাকর্মীদের ত্যাগ, বিএনপি নেতাকর্মীদের গুম খুন কোনোদিন আমরা অস্বীকার করি নাই। কিন্তু ওনারা যেটা করতেছেন, ওনারা বলতেছেন আমরা 17 বছর কোথাও ছিলামই না, এইটা তো নির্লজ্জ মিথ্যাচার। আপনারা ছিলেন, এটা করবেন কেন? আমরা তো ভাই, আমরা তো আপনাদের অবদান অস্বীকার করছি না। আপনি কেন আমাকে মাইনাস করতে যাচ্ছেন? আমি আরেকটা কথা বলি যে আপনি বললেন যে দেশটা তারেক রহমান সাহেবকে বর্গা দিয়েছে কিনা বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ বর্গা দিনি, কিন্তু দায়িত্ব দিয়েছে তাদের। আপনারা তো দেশের বিরুদ্ধের যে শক্তি তার প্রমাণ হচ্ছে এটা যে জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে আপনাদের জবি নেতা যে বলল আমাকে বলতে জবি ক্যাম্পাস ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে, এই কথার ব্যাখ্যা কি? কোন নেতা কি বলেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা বলি আপনি সেটা শুনেন। আপনি আমারে বলতেছেন যে তারেক রহমানের বর্গা দিয়েছে কিনা দেশের জনগণ। দেশের জনগণ তারেক রহমানের বর্গা দিনি, কিন্তু দায়িত্ব দিয়েছে। আর আপনারা তো দেশদ্রোহিতা করছেন 71 সাল থেকে, এখনো সেটা বন্ধ করতে পারেনি। আপনারা জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে তার বিরুদ্ধে যে আপনারা বক্তব্য দিচ্ছেন 7 দিনের ভিতর পতন ঘটাবো, 7 দিনের ভিতর ক্ষমতা থেকে ফেলে দেবো। মানে তারেক রহমান কি শেখ হাসিনা হয়ে গেছে, তার বিরুদ্ধে বলা যাবে না? এই তো আপনাদের না বলেন প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে বলা যাবে না? অবশ্যই বলুন, অযৌক্তিকভাবে। তাহলে আপনি এটা বলতেছেন কেন যে মানে কেন তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন? কি অদ্ভুত কথা, তারেক রহমান কি হয়ে গেছে তার বিরুদ্ধে বলা যাবে না? আপনারা কি বলছেন নাকি তার বিরুদ্ধে বলা যাবে না? আমি বলছি আপনি বর্গা দিয়েছে, আমি বলছি বর্গা না, দায়িত্ব দিয়েছে। আমি বলতেছি আপনি আমার বিরুদ্ধে বলতে পারবেন, আমি আপনার বিরুদ্ধে বলতে বলা যাবে না, সেটা কিন্তু বলা যাবে না, সেটা তো বলবেন।
আপনারা শফিকুর রহমানকে নিয়ে এমন কোন কুরুচিপূর্ণ অশ্লীলতা করেন নাই যেটা বাকি রাখছেন। আপনারা যে ফেক আইডি দিয়ে বা নিজস্ব আইডি দিয়ে যে আজে বাজে মন্তব্যগুলো করেন এটা ডেমোক্রেসির অংশ নয়। অযৌক্তিকভাবে গালিগালাজ করেন এটা ডেমোক্রেসির অংশ নয়। আমরা অসংখ্য টকশোতে, অসংখ্য সংবাদ সম্মেলনে হাজার হাজার ডকুমেন্টস দেখাইছি এই কাজগুলো কারা করে, কারা বাংলাদেশের জনগণ জানে। আপনাদের ডাকসুর এজিএস প্রার্থী যে মায়াত, সে নিজেই কাজগুলো করতো, সে নিজেই কাজগুলো করতো। এটা বারংবার আমরা উপস্থাপন করেছি। এটার রেজাল্ট আপনারা ডাকসুতে পাইছেন। রেজাল্ট করে শাকিল পাইছে এর জন্য নীলক্ষেতের বিবি বলে সারা বাংলাদেশের মানুষ চিনছে। হ্যাঁ, সেটা বাংলাদেশের মানুষ বিবেচনা করবে। হ্যাঁ, বাংলাদেশের আপনারা যতই বলেন, আপনাদের ডাকসুর মায়ের যখন ডাকসুর এজিএস প্রার্থী মায়ের যখন বাকশাল পেজ চালায়, ডিপার্টমেন্ট অফ বাকশাল পেজ চালায়, তখন এটা যখন এক্সপোজ হয় আপনারা এটা কোনো জবাব দিতে পারেন না। কিভাবে ডাকসুকে বিবেচনা করেছে তার রেজাল্ট দেখা যাবে। সাদিক কেন এই ডাকসু হিস্ট্রির সর্বশ্রেষ্ঠ ডাকসু। ঢাকা দক্ষিণে নির্বাচনে দাঁড়াচ্ছে না, জামানত বাজেয়াপ্ত হবে। সেদিন পাবেন যে বাংলাদেশের মানুষ কিভাবে এটা আমরা বিবেচনা করছে। জি, যে বিষয়টি শেখ তানভীর বারী হামিম বলছেন যে গুপ্ত অবস্থা থেকে বের হয়ে আসবে কিনা শিবির। দেখেন, এই জিনিসটা নিয়ে খুব বেশি অপরাজনীতি হচ্ছে। হাসিনার পিরিয়ডে কাউকে মারতে চাইতো, হাসিনার অপশাসন, হাসিনার ফ্যাসিবাদ টিকে রাখার জন্য তার সোসাইটিতে একটা দানব টিকে রাখা দরকার ছিল। যে কাউকে শিবির ট্যাগ দেওয়া, শিবির সন্দেহ ট্যাগ দেওয়া, এটা ছিল সেই দানব। এইটার মাধ্যমে আপনি আবরার ফাহাদকে মেরে ফেলবেন, আপনি বিশ্বজিৎকেও শিবির বলে মেরে ফেলবেন, যে শিবির তারও মারবেন, যে শিবির না তাকেও মারবেন। হাসিনা যখন পালায় গেল, সোসাইটিতে এই ধরনের কর্তৃত্ব, রাষ্ট্রে ক্যাম্পাসে সর্বত্র কর্তৃত্ব বজায় রাখার জন্য বিএনপির ছাত্র দলের এই ধরনের একটা কল্পিত দানব দরকার। সেই দানবের নাম হলো গুপ্ত। এই গুপ্ত বইলা সে আপনারও মারবে। আপনি শাহবাগ থানায় যান রিপোর্ট সংগ্রহ করতে, আপনারা পিটাবে। আপনি ঢাকালিয়া যান, সেখানে সাংবাদিকদের উপর হামলা করছে। আপনি বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে যান, সেখানে 2 জন সাংবাদিক আহত হয়েছে। আজকে ঢাকা কলেজের ঘটনার সামনে পর্যন্ত সাংবাদিকদের গায়ে হাত দিয়েছে। এই যে মানে প্রকাশ্যে মিডিয়ার সামনে, একটা ক্যামেরার সামনে আরেকজন সাংবাদিককে মারতেছে, হসপিটালের ভিতরে ঢুকে, মানে প্রত্যেকটা পত্রিকা মিডিয়া নিউজ করে ফেলতেছে। এই ধরনের আপনি গুপ্ত বলে সাংবাদিক পিটাবেন, টিচার পিটাবেন, আপনি ঢাকালিয়া প্রিন্সিপালকে পিটাবেন, আপনি মানে শিবির পিটাবেন, অশিবির পিটাবেন, ছাত্র শক্তির ওদেরকে গুপ্ত বলে মারবেন, ইনকিলাব মঞ্চকে গুপ্ত বলে মারবেন। কি ভাই, আপনি মানে আমরা কি অস্বীকার করছেন? ভাই, শিবির একটা গালির নাম, কেননা এই শিবির আগে ছাত্র সংঘ ছিল। এই শিবির দেশদ্রোহী, এই শিবির বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই জন্য মানুষ শিবির করতে ভয় পায়, শিবির বলে অনেকে গালি দেয়, ট্রিট করে। আমাদেরকে কি পরিমাণ ভয় পেয়েছে এটা, ভাই হামিম, আমাদেরকে কি পরিমাণ ভয় পেয়েছে এটা, এটা ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা রায় দিয়ে দিয়েছে। আমাদেরকে কি পরিমাণ ঘৃণা করে আর কি পরিমাণ ভয় পায় এটা রাকসুদ্দিন, জাকসু, জকসু, চকসু এর 5-5টা ক্যাম্পাসে শিক্ষার্থীরা রায় দিয়ে দিয়েছে। ব্যালট নীলক্ষেত থেকে ছাপায় আপনারা রায় নিয়েছেন। আপনারা তো হাসিনার সাথে এমন ভাবে মিলেমিশে ছিলেন, ছাত্রলীগের ভিতরে এমন ভাবে ছিলেন যে আপনারা এই বিষয়গুলো খুবই রপ্ত করেছেন, খুবই প্রশিক্ষিত, যেটা আমরা পারিনি। কারণ আমরা বিএনপি বা ছাত্রদল আপনারা পারেন নাই বলে তো ছাত্রলীগ যেভাবে বিশ্বজিৎকে পিটাইছে, আপনারা সেখানে একজন আইনজীবীর শিবির বলে পিটাচ্ছেন। কোন আইনজীবী? সে বলতেছে, সে লাইভে এসে বলতেছে, প্রত্যেকটা পত্রিকা মিডিয়া নিউজ আছে, আমি মাত্রই দেখালাম, সে বলতেছে ভাই আমি এই কোর্টের আইনজীবী, একদম সময় কম। আমি এই কোর্টের আইনজীবী। এই সংঘাত ছাত্র শিবিরের সংঘাত থামবে তো, শান্তি ফিরবে তো ক্যাম্পাসে? একদম 30 সেকেন্ডে যদি দুজনই বলেন। আমার মনে হয় আমি এটা আগেও বলেছি, ছাত্রদল যদি ক্যাম্পাসগুলোতে হামলা করা বন্ধ করে দেয়, ছাত্রদল যদি হসপিটালে হামলা বন্ধ করে দেয়, ইমিডিয়েটলি পরিস্থিতির উন্নতি হবে। আমাদের দিক থেকে কোনো প্রবলেম নাই। আমার মনে হয় ছাত্রদল তো ছাত্র শিক্ষার্থীদের সাথে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে কাজ করেই যাচ্ছে। আমার মনে হয় যে ছাত্র শিবির এবং জামাতের যারা নেতারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রিত করতে হবে, নতুবা একের পর এক অপকর্ম ঢাকতে থাকতে এমন বড় অপকর্ম করবে, ওই ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল ছাত্রলীগের মতন অবস্থা হবে। আমরা চাই না, যেহেতু আমরা এখন একটি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রয়েছি, গণতান্ত্রিক বাংলাদেশে রয়েছে, আমরা চাই সকলে ঐক্যবদ্ধভাবে ছাত্র রাজনীতি করতে। আচ্ছা, আমি একটু একটা সেকেন্ড সময় নিতে পারি। আমি একটু হামিমের কাছে জানতে চাইবো যে আপনারা তো মোটামুটি 4-5টা ক্যাম্পাসে আজকে হামলা চালাচ্ছেন, আগামীকাল আপনারা কোন ক্যাম্পাসটা হামলা চালাবেন? এইটা আপনাদের ওই যে যারা আপনাদের দায়িত্বে রয়েছে, শিবিরে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের কাছ থেকে শোনেন, এবং সব থেকে ভালো হয় জামাতের আমিরের কাছ থেকে জানতে পারেন যে কিভাবে এই আপনাদের এমপি এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের অনৈতিক কর্মকাণ্ডগুলোকে কিভাবে কমানো যায়। না, অনৈতিকতার সাথে আর ক্যাম্পাসের সম্পর্ক না। আপনারা কোথায় হামলা করবেন এটা যদি একটু বলে দিতেন, আমরা হয়তো ওই পরিমাণে, আমরা কি পরিমাণ মারবেন আমরা তো জানি না আসলে। আপনি তো বলছিলেন যে আপনারা চাইলে তারা দাঁড়াতে পারবে না। না, এই যে যেভাবে সিরিজ আকারে হামলা করতেছে, মানে আপনি কুলাতে পারবেন না ভাই। আপনি কয়টা জায়গায় মিছিল করবেন? 5-5টা ক্যাম্পাসে আজকে হামলা হয়েছে, ছাত্র সংগঠনের কথা হতে পারে, ছাত্রদল বাদে বাকি সবাইকে পিটাইছে ক্যাম্পাসে। এটা কি অদ্ভুত বিষয়? মানে ছাত্রলীগ তো এই পর্যায়ে আসতে 5-7 বছর টাইম নিছে, ছাত্রদল দেখি 5 মাসও তাদের সহ্য হচ্ছে না। আপনারা যেভাবে কথা বলেন, এইভাবে আপনার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটা ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনের নেতাদের কথা বলা উচিত না। আপনারা আছেন কিভাবে দখল করবেন, ওকে, তাহলে আপনারা পিটাবেন, আমরা চুপচাপ থাকবো। আমরা একটু কেন পিটাবো? কেন? আমরা তো শিক্ষার্থীদের
সাথে না একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য কাজ করছি, কারণ সব থেকে জি, ভুক্তভোগী শেষ আমরা। করতে হবে। যেভাবে আজকে ন্যাশনাল মেডিকেলে যেভাবে এটা সবাই হামলা করেছেন দেখছে। এরকম নিরাপদ ক্যাম্পাস। অসংখ্য ধন্যবাদ শেখ তানভীর বারী হামিম এবং রেজাউল করিম শাকিল, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।